সবাইকে জানাই গুড মর্নিং, আদাব, নমস্কার। আর আজকে আমার টপিক হলো আফটার প্রমোশন। ম্যানকাইন্ডে গত 1 বছরে অনেক প্রমোশন হয়েছে, ইন্টারনাল প্রমোশন হয়েছে, তাই এক্সাইটমেন্টটাও অনেক বেশি। আর এক্সাইটমেন্ট হলো প্রমোশনের, এনভায়রনমেন্টের, ইনসেন্টিভ পলিসির। আর আমার হিসেব অনুযায়ী এটা আমি বলছি বিভিন্ন মানুষের ফিডব্যাক থেকে। আমি যেমন লোকজনের সঙ্গে কথা বলে থাকি, এই মুহূর্তে ম্যানকাইন্ডের স্টেট অফ মাইন্ড অনেক বছর পর সবচেয়ে বেস্ট বলা যায়। আর আমি নিশ্চিত দিস উইল পার্কুলেট ইন দ্য ফর্ম অফ রেজাল্টস অ্যাজ ওয়েল। কিন্তু আমি যে কথাটা বলার জন্য এসেছি যে যখন আপনি ম্যানেজার হয়ে গেলেন তখন আপনার থটস কি হতে পারে আর কি হওয়া উচিত নয়। কি হওয়া উচিত নয় সেক্ষেত্রে অনেক মানুষ বলেন যে আমি একটা জায়গায় পৌঁছে গেছি, আমি ম্যানেজার হব, একটু রেস্ট দরকার, এবার আমি চেয়ারে বসবো আর অর্ডার করব। এটা কিন্তু কখনোই হবে না। যদি আপনি চেয়ারে বসে অর্ডার দেন আর নিজে কিছু না করেন, ইউ উইল ফল ফ্ল্যাট। আপনি ভীষণ সাংঘাতিকভাবে ফেল করবেন। কিন্তু যদি আপনি এটাকে একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি নেন, এমন যদি ভাবেন যে আমি যেখানেই যাব ভ্যালু অ্যাড করব, আমার ইম্প্যাক্ট থাকবে, আমার পেছনে লোকে আমাকে মনে করবে, কারণ লিডার্সের প্রেজেন্স তার অ্যাবসেন্সে হয়। যদি আপনার মাথায় এই কথাগুলো আসে তাহলে আপনি রাইট ডাইরেকশনে ভাবছেন। প্রমোশন একটা ফাংশনের মতো ধরতে পারেন বা পার্টির মতো ধরতে পারেন, যে প্রমোশন হলো মানে পার্টি হলো, বিয়ে হলো, নাচ গান হলো। কিন্তু তারপর কি? অ্যাকচুয়াল রেসপন্সিবিলিটি আসে বিয়ের পর, যেটা কিন্তু সারা জীবনের দায়িত্ব। সেখানে কি হবে? সেখানে আপনি প্রথমে হাজব্যান্ড হন, তারপর ফাদার হন, তারপর গ্র্যান্ডফাদার হয়ে যান। আপনার প্রমোশন হয়ে গেলে আপনি ফার্স্ট লাইন হন, তারপর সেকেন্ড লাইন হন, থার্ড, ফোর্থ, টপ লাইন হয়ে যান। আপনি গ্র্যান্ডফাদার হলে আপনার কাছে ন্যাশনাল রেসপন্সিবিলিটি চলে আসে, তারপর আপনি গ্র্যান্ডফাদার হয়ে যান। তো আপনাকে ভাবতে হবে আপনার রেসপন্সিবিলিটিগুলো কি কি, আপনার এম কি। আপনার জুনিয়রদের ডেভেলপ করা, শেখানো, অ্যাজ আ কোচ ডেমনস্ট্রেট করা, হ্যান্ড হোল্ড করা, আর তাদেরকে এগিয়ে দেওয়া। যখন তারা এগিয়ে যাবে তখন তাদের ওপর ভর করে আপনি এগিয়ে যাবেন। যদি তারা এগোতে না পারে তাহলে আপনিও এগোতে পারবেন না। তো কিছু কিছু জায়গায় যদি আপনি প্রপার শিক্ষা না পান, যদি আপনাকে কেউ না শেখায়, না বলে, তাহলে এরকম লোক অনেক আছে যারা সবসময় বলে যে জুনিয়র আমার থেকে এগিয়ে যাবে, তাহলে আমি তো পিছিয়ে পড়ব, আমি ব্যর্থ। এসব সেই মানুষরাই ভাবতে পারে যারা ডাইনামিক নয়, যারা শেখে না। কিন্তু যে মানুষ যার এমন চিন্তাভাবনা রয়েছে যেটা প্রগ্রেসিভ, ডাইনামিক, সে সব সময় নিজের জুনিয়রদের এগিয়ে দেয়। এটা খুবই একটা ইম্পর্টেন্ট থট। যখন এই থটটা আসে, সাথে তার সেকেন্ড স্টেপটা আসে। আপনার কাছে মেথডস কি আছে কাজ করার। যেমন যেমন আপনি এই শৃঙ্খলের ওপরের দিকে যাবেন, তখন আপনি এটাই ধরে নেবেন যে আপনার কাজ করার মেথড চেঞ্জ হতে থাকবে। আপনার কাস্টমার চেঞ্জ হয়ে যাবে, আপনার অ্যাপ্রোচ চেঞ্জ হবে, আপনার ওয়ে অফ ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। যখন আপনি র্যাপ ছিলেন তখন আপনার কাছে পুরো এরিয়া ছিল, 175 ডক্টরস ছিল। এবার আপনি হলেন ফার্স্ট লাইন, তো এবার আপনার কাছে 175 ইন্টু 5 মেডিকেল র্যাপসের এরিয়া আছে। 25 ডেজ পার এরিয়ার জায়গায় এবার আপনার কাছে 5 ডেজ পার এরিয়া হবে। এবারে যদি হয়ে যান সেকেন্ড লাইন, তাহলে আপনার আন্ডারে থাকবে 20 থেকে 25 জন মানুষ, তাহলে আপনার হাতে আরও কম দিন থাকবে পার পার্সন, পার এরিয়া। তার উপর গেলে আরও কমে যাবে। উদাহরণস্বরূপ আপনি হয়ে গেলেন একজন ডিএসএম, যার কাছে 200 মানুষ আছে, তো আপনার টাইম তো অনেক কমে গেল। যদি আপনার কাজ করার স্টাইল পুরনো হয়ে থাকে, আপনি সবার সঙ্গে মিট করতে চান, সবার কাছে পৌঁছতে চান, এটা পুরনো ধারণা। সেই জন্য এটা খুব জরুরি, যেভাবে যেভাবে আমরা উপরে পৌঁছবো আমাদের কাস্টমার চেঞ্জ হয়ে যায়। সিম্পল রুল, আপনার নাম্বার 1 কাস্টমার কে হবেন আপনি যেভাবে উপরে যাবেন? আপনার ইমিডিয়েট জুনিয়র। আপনি ডিএসএম থেকে জেডএম, যদি আপনি এনএসএম হন দেন ডিএসএম। আপনার যে ইমিডিয়েট জুনিয়র, তার আসল উদ্দেশ্য কি, সে কিভাবে কাজ করে, তার প্রেজেন্স কেমন, তার চিন্তাভাবনা কেমন, তার ডেটা রিডিং কেমন, তার রিলেশনশিপ কেমন, তার জুনিয়রদের সাথে সে মিটিং কিভাবে কন্ডাক্ট করে,
ও কাজ করে কিভাবে, ডক্টরের চেম্বারে ওর কি অ্যাটিটিউড, তার ওয়ে অফ থিঙ্কিং কি, এই সব কিছুর ওপরে আপনার সবচেয়ে বেশি ফোকাস থাকতে হয়। আপনি এসব জানবেন কি করে? আমার কাছে এক্সাম্পল হিসেবে বলতে পারি 6 জন জেডএমস এক্সাম্পল। তো ওদের সাথে সবার আগে কি করব, সেই জেডএমগুলোর সঙ্গে তাদের র্যাপদের সঙ্গে নিজে কাজ করব। 3 জন কাজ করব, আমি, আমার জেডএম আর তার র্যাপ। তারপর আমি তার র্যাপের সঙ্গে আলাদা করে কাজ করব। এভাবেই ঘুরতে থাকবো। প্রথমে আমি জেডএম কভার করব, তারপর আমি আরএম কভার করব, সময় পেলে এএম কভার করব। আর এই সময়ে আমি মিট করব তার জুনিয়রদের সঙ্গে, মেডিকেল র্যাপদের সঙ্গে, এবং কাজ করতে করতে আমি ফিল করব যে সে যা সেটা দেখায়, যা মিটিংয়ে বলে, সেটা তার এরিয়ায় আদৌ হচ্ছে কি না। তার র্যাপস, তার ম্যানেজার কি ভাবে তার ব্যাপারে, কি ফিল করে তার ব্যাপারে। আমাকে এই সব কিছু জানতে হবে কাজের মধ্যে তাকে কোনো প্রশ্ন না করে। খুব গুরুত্বপূর্ণ জিনিস। যত উপরে উঠবেন তত টাইম কমে যাবে। আপনি কিভাবে জানবেন যে আপনাকে কি কাজ করতে হবে? আপনার কাছে টুলস কি রয়েছে? সবচেয়ে বড় টুল আপনার কাছে রয়েছে ডেটা। আপনি ডেটা পড়তে থাকেন, আপনি ডেটা পড়তে পারেন, আপনি তার হেল্প নেন। দেন ইটস অ্যাজ আ টর্চ ইন দ্য ডার্ক অ্যালি, মানে অন্ধকার গলির ভেতরে আপনার কাছে আলো আছে, একটা টর্চ আছে, যার সাহায্যে আপনি এগিয়ে যান। আদারওয়াইজ কিভাবে করবেন, কোথায় কি গন্ডগোল হচ্ছে? এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। যখন আমরা মেডিকেল র্যাপের কাজ করি অ্যাজ আ ফার্স্ট লাইন, তখন আমরা কি দেখি তার মধ্যে, যে সে কিভাবে কাজ করে। তো প্রথমেই যেটা লক্ষ্য করি সেটা হলো তার ট্যুর প্রোগ্রাম। তাকে কল করতে হয়, কত মিসিং কল হয়, তার চেম্বারে প্রেজেন্স কেমন, তার নতুন প্রোডাক্টের সেল কেমন চলছে, তার অ্যাক্টিভিটি কি, তার গোল কি। সাধারণত এই ধরনের জিনিসগুলোই আমরা মেডিকেল র্যাপে লক্ষ্য করি। এই একইভাবে আমরা সহজেই আমাদের জুনিয়রদের অবজার্ভ করতে পারি। তারা মিটিং কিভাবে কন্ডাক্ট করে, তাদের প্রেজেন্স কেমন, টপ ডক্টরসদের কিভাবে অ্যাপ্রোচ করে, সে কি টপ ডক্টরসদের কাছে যায় কি যায় না, সে বড় মেডিকেল র্যাপদের কাছে যায়, নিজের জুনিয়রদের পাঠায়। একটা জিনিস যেটা আমরা বারবার বলে থাকি, যে প্রতিটা মিটিংয়ের ভেতর দেয়ার শুড বি আ মেথড অফ মেরিটোক্রেসি। কোন 10 জন বেস্ট, কোন 3 জন একেবারে বটমে আসে, হোয়াট এভার। 5 জন বেস্ট আর 3 জন বটমে আসে। আচ্ছা, সেই বটমের লোকদের শুধু বটমের লোক বললেই কি কাজ শেষ হয়ে যায়? না। তারপরে কি ফার্স্ট লাইনদের সেকেন্ড লাইনে পাঠানো হয়েছে? তাদেরকে নতুন কোনো দায়িত্ব দেওয়া হয়েছে কি? না হলে আপনাকে তাদের সঙ্গে বসতে হবে, বোঝাতে হবে, কাজ করাতে হবে, সময় দিতে হবে, ইমপ্রুভ করতে হবে, আর এটা জানতে হবে যে এ এমন বিহেভ কেন করছে, ইমপ্রুভ কেন করছে না। এই সব জিনিস যা একজন সিনিয়র ম্যানেজার করিয়ে থাকেন, এটা খুবই ভালো। সেজন্য আপনি যদি একটা বড় পোস্টে পৌঁছে যান, তখন আপনার কাস্টমার এবং মেথড চেঞ্জ হয়ে যায়। আর সেই মেথডের মধ্যে সবচেয়ে বড় চেঞ্জ, কাস্টমারের ওপর ফোকাস করার জন্য আপনার সেই কাস্টমারের পুরো ডেটা জানা উচিত, গত 6 মাসের, 1 বছরের, 2 বছরের। এটা প্রথমত। আর দ্বিতীয় পয়েন্টটা হলো, এ তো গেল আপনার টেঞ্জিবল জিনিস। এরপর বেশ কিছু জিনিস আসে যেগুলো ইনটেঞ্জিবল। আর সেগুলোর মধ্যে কি পড়ে, যে আপনি যখন ওপরে ওঠেন এবং সাকসেসফুল হয়ে যান, যখন আমরা বড় পোস্টে পৌঁছই, সামান্য সাকসেসফুল হই। সাকসেসফুল হওয়ার মানে হচ্ছে আমি বড় পোস্ট পেয়ে গেছি। দেন আই স্টার্ট এক্সিবিটিং দ্যাট। আমরা শো অফ করা শুরু করে দিই। আমি তখন দেখাতে শুরু করি আমার পাওয়ার, কারণ আমার ডেজিগনেশন আর আমার যে পাওয়ার আছে সেটা আমার মাথায় চড়ে বসে, আর আমি সেটাকে লোককে দেখিয়ে বেড়াই, দেখো আমি এমন। আর আপনি এটা মুখে বলেন না, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে দেখান, আপনার টোনে চলে আসে, আপনার বেসিক কথা বলার স্টাইলের মধ্যে চলে আসে। আর যখনই আপনি শো অফ করবেন, দেখাবেন, অর্ডার করবেন, ডমিনেট করার চেষ্টা করবেন, বাজে শব্দ ব্যবহার করবেন, আর আপনি নিজের প্রশংসা করবেন, নিজেকে বড় করে দেখাবেন, এরপরে যেটা হবে সেটা আপনাকে বলি, আপনি নেগেটিভ ভাইব ছড়াতে থাকবেন, আপনি সব দিক থেকে নেগেটিভিটি পাবেন। কিন্তু যদি আপনার কাজ আপনার গলার চেয়ে, মানে আপনি যা বলেন আর কি, আপনার কাজ কথা বলে, আর যখন আপনার কাজ কথা বলে
তখন বাকি সব আস্তে হয়ে যায়। আর আস্তে আস্তে মানুষ আপনাকে একজন লিডার হিসেবে রেসপেক্ট করতে শুরু করে। বিষয়টা বুঝতে হবে। যখন কাজের জায়গায় আমরা সিনিয়র আর সাকসেসফুল হয়ে যাই, তখন আমরা প্রশংসা শুনতে চাই। তখন আমাদের আশেপাশে অনেক মানুষই জুটে যায়। এটা এমনি এমনি হয় না, এটা তৈরি করতে হয়। কেউ রিসিভ করার জন্য আসে, কেউ ছাড়তে আসে, কেউ মিটিং অবধি এগিয়ে নিয়ে যাবে, 4 জন মানুষ আশেপাশে ঘুরবে। এটা সাধারণ বিষয়। কিন্তু আপনি যদি এই সমস্ত বিষয়ে খুব সচেতন হন, তাহলে আপনি একজন অনন্য লিডার হতে পারেন, যিনি সত্যিই ভালো। কিন্তু এর একটা উল্টো ট্রিকও রয়েছে। যখনই আমাকে ওপর থেকে প্রেশার দেওয়া হয়, যখনই কোনো টাফ টাইম আসে আমার, হতে পারে আমি এনএসএম বা হতে পারে আমি জেডএম, এই একটা ট্রিক আছে যেটা আমি দেখেছি, আর আমার মনে হয়েছে এটাই একটা বিগেস্ট উইকনেস একজন লিডারের। আর সেটা কি? সেটা হলো একজন জেডএম তার আরএমকে বলা শুরু করে দেয়, আজকাল তো সব কিছু খারাপ চলছে, পুরো পরিবেশটাই খারাপ। ও আমাকে এই বলেছে, একজন বলল আমার সিনিয়র আমার ব্যাপারে এই বলছে, আমার ব্যাপারে ওই বলছে, আমার থেকে এই পলিসিটা নিয়ে নিয়েছে, আমার কথা তো কেউ শোনে না। আমি মার্কেটিংকে বলেছি, সে শোনেনি, এফসিকে বলেছি, সে শোনেনি। আর যখনই আপনি এই নেগেটিভ জিনিসগুলো আপনার জুনিয়রের সাথে ডিসকাস করবেন, তখন কি হয়? পুরো পরিবেশটাই নেগেটিভ হয়ে যায়। একটা উদাহরণ দিই, 1 মাস পর সব ঠিক হয়ে যায়। সেই জুনিয়রকে আপনি কিভাবে মোটিভেট করবেন, যাকে আপনি 1 মাস 2 মাস ধরে মোটিভেট করেছিলেন? দেখুন, এগুলো খুব ছোট জিনিস, কিন্তু এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। আর এটাই বড় সমস্যা। আনফর্চুনেটলি আমি অনেক সিনিয়রদের মধ্যে এটা দেখেছি। কোনো মার্কেটিং ম্যানেজার, কেউ আবার এনএসএম, সেও এরকম কথা বলে। খুব সিনিয়র মানুষও এরকম কথা বলে থাকে। সে তার জুনিয়রদের সাথে সাধারণ কথা বলে। স্যার, আপনি হতে পারেন ফ্রেন্ডলি আপনার জুনিয়রের সঙ্গে, কিন্তু ফ্রেন্ড হতে পারেন না, কখনোই না। আসলে যখন ফ্রেন্ড হয়ে যান, তখন আপনি সবার কাছে এই বার্তাই পৌঁছে দেন যে আপনি বায়াসড। আমি যদি কারোর বন্ধু হয়ে যাই, তাহলে তার খুঁত কখনোই আমি ধরতে পারবো না। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। এর ফলে যেটা হয়, আমার টিমে আমার বাকি লোকজনের মধ্যে বায়াসড একজন লিডারের মতো আমাকে ট্রিট করা শুরু করে দেয়। তো দয়া করে এই বিষয়গুলো মাথায় রাখবেন একটু। এবার সব শেষে আমি এই কথাটাই বলবো যে চেঞ্জ ইয়োর কাস্টমার্স অ্যান্ড চেঞ্জ ইয়োর হ্যাবিটস। চেঞ্জ ইয়োর কাস্টমার্স মানে নিজের জুনিয়রদের উপর ভালো করে ফোকাস করুন, দেখুন। আর হ্যাবিটসে ডেটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিন, কারণ ডেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি কোথায় মিসাইল ছুঁড়বেন আপনার জানা উচিত, সেটা ডেটাই আপনাকে বলতে পারবে। আর এটা না হলে আপনি ওয়েস্ট করবেন টাইম, আপনি ভুল জায়গায় যাবেন, ভুল মিটিংয়ে যাবেন, ভুল টপিকে কথা বলবেন ইন দ্য অ্যাবসেন্স অফ ডেটা। আপনি জেডএমসদের সঙ্গে কথা বলবেন, আপনার ডিএমসদের সঙ্গে কথা বলবেন যদি আপনার কাছে ডেটা না থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্ষমতাকে কখনো মাথায় চড়তে দেবেন না। ডোন্ট বিকাম অ্যারোগেন্ট, কারণ শেষমেশ যারা হাম্বল হন, যারা অহংকার মুক্ত হন, তাদের এই মানুষরা পছন্দ করেন। আর একদম শেষে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, প্রবলেম তাকে বলুন যে সলভ করতে পারে। আপনার জুনিয়র, আপনার কোম্পানির সাথে, আপনার পলিসির সাথে যদি কোনো সিরিয়াস প্রবলেম থাকে, তাহলে আপনার জুনিয়র সেটা সলভ করতে পারবে না। তাই তাকে বলা মানে সময় নষ্ট। ঠিক সেই বিষয়গুলোর উপর ডিসকাস করুন যেগুলো সলভ হতে পারে। সো আই উইশ ইউ অল দ্য বেস্ট, হ্যাভ অ্যান অ্যামেজিং কোয়ার্টার, অ্যামেজিং ইয়ার অ্যাহেড, and have a great April. All the best, goodbye, see you, take care.